ভালো থেকো বাবা, গেলাম আমি। বাবা পেছন থেকে আবার ডাক দিল, হাতে একটা কার্ড ধরিয়ে দিল। তাকে দেখলাম ক্রেডিট কার্ড। এটা সাথে নিয়ে যা, যখন যা লাগবে বলিস। আমার কিছু লাগবে না বাবা। একটা কথা বলো তো বাবা, টাকায় কি সব? সম্পর্কের কোনো দাম নেই? বাবা চুপ করে রইল। জানি বাবার বলার মতো কিছুই নেই। সত্যি টাকাই সব? আমার এসব কিছুই লাগবে না মা, আমাকে অনেক দিয়ে গেছে। এগুলো দিয়ে সারা জীবন বসে খেতে পারবো, তাই তোমাকে আর চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। ভালো থেকো। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, মনটা যেন বাড়ির দিকে শুধু যেতে চাচ্ছিল। কত স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু মনকে শক্ত করে সামনে এগোতে লাগলাম। কোথায় যাব, কি করব, এখনো কিছুই ভাবিনি। আজ নিজেকে খুব অসহায় লাগছে। এত টাকা পয়সা, এত ক্ষমতা, তবু আমি একা। কিছু না ভেবে কলেজের দিকে গেলাম, কারণ টিসি তো নিতে হবে। কলেজে গিয়ে দেখলাম বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। অনেক বন্ধু আমার, খুব ভালোবাসি ওদেরকে। কিরে, আজকে এত দেরিতে এলি যে? এমনিতেই কাজ ছিল বাড়িতে। কি এমন কাজ আর তোকে এরকম দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না, কি হবে, এমনি। তোরা থাক, আমার একটু প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে। প্রিন্সিপাল স্যারের কাছে কেন যাবি? কি হয়েছে সত্যি করে বলতো। আসিফের কথায় উত্তর না দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা দিলাম। সত্যিটা ওদের বলা যাবে না, ওরা আমাকে কখনো যেতে দিবে না। প্রিন্সিপাল স্যারকে সবকিছু বুঝিয়ে বললাম, তবে বেশি বোঝাতে হয়নি। বাবার তো একটা পাওয়ার আছে। অল্পক্ষণের মধ্যেই টিসি পেয়ে গেলাম। আবার বাইরে আসলাম। বারবার কলেজের এদিক ওদিক তাকাচ্ছিলাম। কাল থেকে হয়তো আর এই কলেজে আসতে পারবো না। অনেক স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি ঠাট্টা, কত আনন্দ। খুব একটা গরম পড়েনি, তবু ঘেমে যাচ্ছিলাম। অস্থিরতা যেন বেড়ে যাচ্ছিল। দেখলাম এখন আসিফ বসে বসে আড্ডা দিচ্ছে। আমি ইচ্ছে করে ওদের কাছে গেলাম না। যত ওদের সাথে কথা বলবো ততই মায়া জমে যাবে। ওদের দূর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কিভাবে যেন দেখে ফেলছে। কলেজ গেট পার হতে যাব, কিন্তু ওরা সামনে এসে হাজির। কি হয়েছে রে, বল না। কিছুই হয়নি রে, তোরা কি পাগল হলি? মিথ্যা বলিস না, আমি কিন্তু তোর বন্ধু, বলবি প্লিজ। বাদ দে এসব, আমাকে এক জায়গায় যেতে হবে। ভালো থাকিস রে। মানে কোথায় যাবি তুই? এরকম করিস না ভাই, প্লিজ। তোকে আমরা নিজের ভাইয়ের মতো দেখি। আরে আমি কিছুই করছি না, তোরা কি যে বলিস। থাক রে, দেরি হয়ে যাচ্ছে। আর থামলাম না, ওদের কাছে সামনে যেতে লাগলাম। পাগুলো যেন উঠতে যাচ্ছিল না, জোর করে তুলছিলাম। বারবার পিছন দিকে তাকাতে ইচ্ছে করছে, কিন্তু তাকালে যে হবে না, আমাকে সামনে যেতেই হবে। কিছুক্ষণ যাওয়ার পর আসিফ ডাক দিল। দাঁড়ালাম, তবে ওদের দিকে তাকালাম না। মিম তোকে দেখা করতে বলেছে কি? জানি না কি বলবে তোকে। তোর ফোন অফ ছিল তাই আমাকে বলছিল। কথাগুলো শুনলাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। দেব কি করে? উত্তরটা যে আমার কাছেও নেই। মিম আমার ক্লাসমেট, অনেক রাগী, কিন্তু মনটা অনেক ভালো। আমাকে অনেক শাসন করে, হয়তো এমনি করে না, ভালোবাসে আমাকে অনেক, সেটা আমি বুঝি। কিন্তু কিসের ভয় যেন বলতে পারিনি। হয়তো আর কোনোদিন বলা হবে না। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলাম। সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভাবছি কি করব, কোথায় যাব। অনেকক্ষণ ভেবেচিন্তে মামার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মামাও ঢাকাতে থাকে, তবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমার মায়ের একমাত্র ভাই, অনেক ভালোবাসে আমাকে। কিন্তু বাবা দ্বিতীয় বিয়ে করার পর আর কোনোদিন আসেনি আমাদের বাড়িতে। আমারও যাওয়া হয়নি, তবে কথা হয় মাঝে মাঝে। 4 ঘন্টা জার্নি করার পরে মামা সেখানে থাকে। সেখানে পৌঁছে গেলাম। মামাকে বলেছি যে আমি আসছি। একটা অটো নিয়ে মামার দেখানো জায়গায় গেলাম। দেখলাম মামা দাঁড়িয়ে আছে। মামা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরলো। অনেক দিনের আগেই হয়তো আটকাতে পারিনি, একমাত্র ভাগ্নে তার আমি। কেমন আছিস রে? অনেক বড় হয়ে গেছিস, তাই না? সবসময় কি ছোট থাকবো নাকি? তা থাকবি কেন এখন বল? হঠাৎ করে এই মামাকে মনে পড়লো? ভুলেই তো গেছিলি। এখানে সবকিছু শুনবে নাকি বাড়িতে নিয়ে যাবে? বাড়িতে গিয়ে শুনবো, এখন চল। মামার সাথে বাড়িতে গেলাম। বাড়িটা ছোটই, মামা একলা মানুষ, সেই হিসেবে ঠিক আছে। ভেতরে যাওয়ার পরে একজন মহিলা আসলো, তবে প্রথম দেখাতেই বুঝলাম এটা মামার বউ। মামা ফেসবুকে ছবি দিয়েছিল। কেমন আছো সাব্বির? নাম ধরে ডাকায় কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ এর আগে আমাদের কোনো কথা হয়নি। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো। অবাক হয়ে গেছো তাই না? তোমাকে আমি চিনলাম কিভাবে? না, অবাক হব কেন? মনে হয় মামা বলেছে। ঠিক বলেছ। তোমার মামা তোমাদের সবাইকে চিনিয়েছে আমাকে। সব সময় তো তোমাদের কথাই বলে। আর তোমরা একবারও আসো না, বিয়েতে পর্যন্ত আসলে না। এত ব্যস্ত মানুষ।
সরি মামি, আসলে মামার বিয়ের সময় বাবার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই কেউ আসতে পারিনি। আচ্ছা চলো, তোমাকে রুমটা দেখিয়ে আসি, অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও। একটা রুমে নিয়ে গেল মামি। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম। খুব ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নাই। সন্ধ্যার দিকে মামি ঘুম থেকে ডেকে তুললো। উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। দেখলাম মামি খাবার রান্না করছে। মামির থেকে চাবি নিয়ে ছাদে গেলাম। কিন্তু ছাদে গিয়ে তো আমি অবাক। পুরো ফুলের বাগান একটা, সব ফুলই আছে, অনেক সুন্দর লাগছিল। তাহলে মামি এসব লাগিয়েছে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভালোই লাগছিল। হঠাৎ বাবার ফোন আসলো। ইচ্ছে করে ফোনটা কেটে দিলাম। কথা বললেই খারাপ লাগবে। রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। অনেক হাসি ঠাট্টা হচ্ছে মামা আর মামির সাথে। মামা অনেক ভালো মানুষ। মামা আর মামিকে সবকিছু খুলে বললাম। মামা তো রীতিমতো রেগে গেছে। তোর বাপ পাইছে কি রে? তোর বাড়ি আর তোকে চলে আসতে বললো? এমনি, বাবা ঠিকই বলেছে। ওই মহিলা আমাকে একটু সহ্য করতে পারে না। সব সময় অশান্তি লেগেই থাকে। কথাই আছে না, সৎ মা কখনো ভালো হয় না। ওই মহিলাকে প্রথম দেখেই বুঝেছিলাম খুব খারাপ। বাদ দাও মামা, আমি যদি না থাকলে ওরা খুশি হয় তাহলে আর যাব না কোনোদিন। ভালো থাকুক ওরা। তোর আর যাওয়া লাগবে না, আমি কি মরে গেছি রে? আজ থেকে এখানেই থাকবি তুই, তোর সব দায়িত্ব আমার। মামা, তুমি শুধু থাকতে দিও। এমনিতে মা যত টাকা রেখে গেছে আমার জন্য, ওগুলো আমি শেষ করতে পারবো না। সে নাই হবে, মন খারাপ করবি না কিন্তু। আমরা আছি, যখন লাগবে বলবি তোর মামিকে। আমাকে বলো, সব কিছুর মা হতে চাই না, তবে মায়ের মতো ভাবতে পারো আমাকে। মামির কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। মা সব সময় একজনই হয়। আর কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম অনেকবার মিস কল উঠে আছে। অনেকেই দিছে, যান আমার বন্ধু বান্ধব। সিমটা ফোন থেকে বের করলাম। এই সিম থাকলে কখনো ওদের স্মৃতি ভুলতে পারবো না আমি। জীবনে এক নতুন অধ্যায় এলাম আমি। আজকে মনে হচ্ছে জীবনে একটা কিছু করব, নিজের পরিচয় তৈরি করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আর কাউকে ডাকতে হয়নি। প্রতিদিনের অভ্যাস ফজর নামাজের সময় ওঠা, তাই নামাজ পড়ে আবার ছাদে গেলাম। সকালে রোদ নাকি ওষুধের চেয়েও কার্যকর। সকালবেলায় ছাদের ফুলগুলো যেন সব ফুটে উঠেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এরকম বাগান করতে যে অনেক পরিশ্রম করতে হয়েছে সেটা বুঝতেই পারছি। মন চাচ্ছে একটা ফুল তুলি, যদিও তুলতে হয় না। ফুলে হাত দিতে যাব তার আগে জোরে একটা মেলি কণ্ঠ ভেসে আসলো। কোন শালারে তুই আমার ফুলে হাত দিস? কথাটা শুনে ফুল পর্যন্ত আর হাত গেল না। পেছনে তাকিয়ে দেখলাম একটা মেয়ে খুব রেগে আছে। ফুল হাত দেন কেন? আপনি কে? আর এখানে কি? সরি, ফুল হাত দেওয়ার জন্য। আপনি কে? আমি কে মানে? আমার বাড়ি এসে আমাকেই বলছেন আমি কে? দাঁড়ান, আমি আসি আগে। হন হন করে নিচে চলে গেল। কি হলো? ওর বাড়ি কিভাবে হয়? তাহলে কি এটা মামার মেয়ে নাকি? আরে কি ভাবি, মামা তো বোন বিয়ে করেছি 4-5 বছর আগে, তাহলে এত বড় মেয়ে আসবে কোথায় থেকে? আমিও নিচে চলে গেলাম। দেখলাম নিচে তো পুরো হইচই বেঁধে গেছে। মামিকে তো খুব কথা শোনাচ্ছে। আমাকে দেখে চুপ করে গেল। আপনি কে বলুন? আমার কিছু বলার আগেই মামি বলে উঠল, এটা তোমার ফুপার ভাগ্নে, যার কথা তোমার ফুপা সব সময় বলে। হ্যাঁ, কি বলো? আমি উপরে গেলাম। উপরে চলে গেল মেয়েটা। আর একবার তাকালো না। কিছু মনে করো না, ওর নাম আরতি, আমার ভাইয়ের মেয়ে, পাশের কলেজে পড়ে, তাই এখানে থাকে। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যেরকম করতে লাগছিল। মামা একটু হাসলো। ও ওই রকমই। ছাদে যে ফুল গাছগুলো দেখলে, সব ওরই ফুল গাছ। কাউকে ছাদে উঠতে দেয় না, ফুলে হাত দেওয়া তো দূরের কথা। তাই তো দেখলাম, ফুলে হাত দেওয়ায় শালা পর্যন্ত বলল। আমি তো চমকে গেছিলাম। বাদ দাও ওর কথা, চেনে নাই তো তোমাকে, তাই ওই রকম করেছে। কিছু মনে করো না আবার। না ঠিক আছে, কি মনে করব? আচ্ছা, হাত মুখ ধুয়ে এসো, আমি ব্রেকফাস্ট রেডি করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মামি ডাক দিল ব্রেকফাস্ট করার জন্য। নিচে গিয়ে দেখলাম সবাই আছে, আমার জন্যই অপেক্ষা করছে। মনে হয় খাওয়া শুরু করলাম। সাব্বির, পড়াশোনা নিয়ে কি ভাবলি? কি ভাববো? পড়াশোনা তো এখনো শেষ হয়নি, তাই পড়তে তো হবে। সেটাই তো, তাহলে ভর্তি হতে কবে যাবি? কোথায় ভর্তি হব? কিছুই তো চিনি না এখানকার। আরে তোকে চিনতে হবে না, আরতি যে কলেজে পড়ে ওখানেই ভর্তি হও, খুব ভালো কলেজ। ঠিক আছে, ওখানেই ভর্তি হব। তাহলে কবে যেতে হবে? সেটা তোর ইচ্ছে, আজ গেলে আজকেই হবে। তাহলে আজকেই যাব। একা একা বাড়িতে কি করব? পড়াশোনাটা শুরু করতে হবে আবার। ঠিক আছে,
আরতি সাব্বিরকে সাথে করে নিয়ে যেও, তাহলে আর তোমাদের তো পরিচয় হলো না মনে হয়। পরিচয় আর কি হবে, সকালে একবার তো হয়ে গেল ঝগড়া। তাই নাকি? কি হয়েছিল? তেমন কিছু না, তোমার ভাগ্নে আরতির ফুল গাছে হাত দিয়েছিল, তাহলে বোঝো কি হয়েছে। বুঝলাম। আরতি, এটা কিন্তু আমার একমাত্র ভাগ্নে, যা বলবে হিসেব করে কিন্তু। আরতিকে উদ্দেশ্য করে বলল, হুম। মামা বাদ দাও, খাওয়া শেষ করো। আগে খাওয়ার সময় এত কথা বলতে নেই। খাওয়া শেষ করে রুমে গেলাম রেডি হওয়ার জন্য। কাগজপত্র সব নিলাম, ভর্তি হতে যা যা লাগে। মামি তো ডাকতে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি নিচে গেলাম। এত সময় লাগে আসতে? আরতি কখন থেকে বসে আছে। কাগজপত্র নিতে দেরি হয়ে গেছে। কাগজপত্র নিলে না মেকআপ করলে ভাগনা? প্রেম টেম করো না যেন। মামির কথা শুনে লজ্জায় পেলাম। আরতি দেখলাম মুচকি মুচকি হাসছে। কি যে বলো না মামি, ওইসব প্রেম প্রেম আমার দ্বারা হবে না। আচ্ছা, দেখা যাবে। দেরি হয়ে যাচ্ছে, যাবেন না এখানেই থাকবেন? আর কথা বাড়ালাম না, আরতির পিছন পিছন যেতে লাগলাম। হেঁটে যাচ্ছিলাম, কলেজ নাকি কাছেই। দুজন নীরবতা পালন করছিলাম, মনে হয় কোনো কথা নেই। হঠাৎ আরতি বলে উঠল, সরি। সরি কিসের জন্য? সকালের ব্যবহারের জন্য খুব রাগ হয়েছিল। ইটস ওকে, কিছু মনে করিনি আমি। সত্যি? সত্যি। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার, আপনার চেয়ে জুনিয়র। ও ভালো। কি ভালো? আপনি আমাকে তুমি করে বলবেন এখন থেকে। ওকে। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। অনেক বড় কলেজ, নাম শুনেছিলাম কলেজটার, তবে এই দিকে কোনোদিন আসা হয়নি। আরতির সাথে সাথেই গেলাম, চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম 4-5 জন করে সবাই আড্ডা দিচ্ছে। একটু পর আরতি 4-5টা মেয়ের কাছে গিয়ে বসে পড়ল। আমি তখনও দাঁড়িয়ে। এত দেরি হলো কেন রে আসতে? কি করলি আজকে? এতক্ষণে বুঝলাম এরা সবাই আরতির বান্ধবী। হঠাৎ সবাই আমার দিকে নজর পড়ল। কি রে আরতি, ছেলেটা কে? আর এভাবে আমাদের কাছে দাঁড়িয়ে আছে কেন? ও, তোদের তো বলতেই ভুলে গেছি, এটা ফুফার বোনের ছেলে, এখানে ভর্তি হবে, তাই আমার সাথে এসেছে। এবার অনার্স ফার্স্ট ইয়ার। ও ভালো তো, তাহলে তো ভাইয়া আমাদের সিনিয়র। ভাইয়া বসুন, আড্ডা দে। একটা মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ওদের কথায় বসে পড়লাম। কি করব, সবার মাঝে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। আশেপাশে মানুষজন তাকাচ্ছিল। কিছুক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম। মেয়েগুলো ভালোই, অল্পতেই অনেক ফ্রি হয়ে গেছে সবাই। তোরা থাক এখানে, ভাইয়াকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাই। ওকে যা, তাড়াতাড়ি আসিস। আরতির সাথে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। কাগজপত্র সব গোছানো ছিল, তাই কষ্ট হয়নি তেমন। ঘন্টাখানেকের মধ্যেই ভর্তি কমপ্লিট করে বাইরে চলে আসলাম। কি করবেন এখন? বাড়িতে যাবেন না ক্লাসে যাবেন? তুমি কি করবে? আমি তো ক্লাস করব। এখন ক্লাস কামাই দেয়া যাবে না, সামনে এক্সাম। আপনি যদি ইচ্ছা করেন বাড়িতে যেতে পারেন। না, বাড়ি যাব না এখন, তার চেয়ে ভালো ক্লাসে যাই, সবার সাথে পরিচয়টা তো হওয়া যাবে। সেইটাই ভালো হবে, তাহলে কলেজ শেষে একসাথে বাসায় যাব। আরতি ওর বান্ধবীদের কাছে চলে গেল, কিন্তু ক্লাসটা কোন দিকে সেটাই তো বলা হলো না। এখন কি করি? একজনকে জিজ্ঞেস করলাম, ও ক্লাসটা দেখিয়ে দিল। গেলাম ক্লাসে, হাতে একটা কলম আর খাতা। রুমে ঢুকে তো অবাক, দেখে তো কোনো ক্লাসরুম মনে হচ্ছে না, পুরো মাছের বাজার। আমি ক্লাসে ঢুকেছি সেটা মনে হয় কেউ খেয়ালই করেনি, সবাই হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। ক্লাসের ভিতরে গেলাম, আশেপাশে তাকিয়ে দেখলাম একটা সিটও ফাঁকা নেই। এখন বসি কোথায়? ক্লাসে আসাটাই ঠিক হয়নি আজকে। পেছনে দেখলাম একটা সিট ফাঁকা আছে, কি আর করার, ওখানেই বসলাম। কিন্তু ওই সিটে বসার পর যা দেখলাম সেটা সত্যি অবাক করার মতো। পুরো রুমটা যেন স্তব্ধ হয়ে গেল। এখন আর কেউ হাসাহাসি করছে না, গল্প করছে না, সবার নজর আমার দিকে। কিন্তু কেন সেটা তো বুঝতেই পারলাম না। আমি চুপ করে বসে রইলাম। নতুন এসেছি, কাউকেই তো চিনি না, চিনতে না হয় বলা যেত। একটু পর আবার সবাই ব্যস্ত হয়ে গেল গল্প নিয়ে, তবে সবাই বারবার আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। একটু পর স্যার আসলো, এসেই আমাকে দাঁড় করালো। এ হলো সাব্বির, আজকে ভর্তি হয়েছে, তোমাদের নতুন বন্ধু। ছাত্র নাকি অনেক ভালো শুনেছি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্যার আবার বসতে বলল। ক্লাসে সবাই পড়া নিয়ে মনোযোগী। হঠাৎ কারো আসার শব্দে তার দিকে নজর গেল সবার। আমিও তাকালাম। একটা মেয়ে, তবে তাকে দেখে মনে হচ্ছে না সে একটা মেয়ে। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছে, মাথায় ক্যাপ। স্যার দেখে না দেখার ভান করলো, অনুমতিও নিল না।
সোজা আমার সিটের সামনে এসে দাঁড়ালো। আমি তাকাতেই দেখলাম প্রচন্ড রেগে আছে, মনে হচ্ছে নেশা করেছে। বসবেন এখানে? কিছু বলল না, রাগ দৃষ্টিতে তাকিয়ে রইল। বসেন এখানে, আমি একটু সরে যাচ্ছি। মেয়েটা চুপ করে বসে পড়ল। কথা বলতে পারে না নাকি? মেয়েটার দিকে নজর না দিয়ে ক্লাসে মন দিলাম আবার, কিন্তু পাশে এত সুন্দর মেয়ে থাকতে মন কি আর ক্লাসে যায়? বারবার শুধু তাকাতে মন চাইছে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে না ও ক্লাস করতে এসেছে। বোর্ডে তাকানোর কোনো নাম নেই, ফোন টিপছে। এরকম স্টুডেন্ট আমার জীবনে দেখিনি। লিখতে লিখতে কলম শেষ হয়ে গেল। শালা ফুরনোরা টাইম পেল না। কি করি? প্রথম দিনে যদি বলি কলম নাই, তাহলে কেমন হয়? কলম আছে আপনার কাছে? মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম। কিছু বলল না, তাকিয়ে রইল, শুধু মুখে কি যেন চাবাচ্ছে। কলম হবে মানে কলম আছে আপনার কাছে? কথা না বলে কলমটা হাত দিয়ে আমার খাতার উপর রাখলো। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কথা বলতে পারেন না? রাগী দৃষ্টিতে তাকালো, মনে হয় রাগ হয়েছে। ইশারায় বোঝালো বোর্ডে তাকাও। পুরো ক্লাসে কোনো কথাই বলেনি মেয়েটা। ক্লাস শেষে উঠে বাইরে চলে গেল। কলমটা দেওয়ার সুযোগই পেলাম না। মেয়েটা বাইরে যাওয়ার সাথে সাথে 4-5 জন আমার কাছে আসলো। আমার পাশে বসেছিল ওরা। ভাই কে তুমি? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এখনো ঠিক আছো? কি বলো ভাই? কেন, কি হয়েছে? ঠিক থাকবো না কেন? সিমরান আপুর সিটে বসেছেন, এতক্ষণ আপু আপনাকে হাত পা ভেঙে দেওয়ার কথা, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আপু আপনাকে কিছুই বললো না। ছেলেটার কথাই বুঝলাম মেয়েটার নাম সিমরান, কিন্তু হাত পা ভেঙে দেবে কেন? ভাই, তোমার কথা কিন্তু কিছু বুঝলাম না আমি। তুমি তো নতুন, তাই বুঝছো না। তুমি যে সিটে বসে আছো, ওই সিটে শুধু সিমরান আপুই বসে। অন্য কেউ বসলে তার অবস্থা তার আগের মতো থাকে না। কিন্তু কেন জানি না, আপু তোমাকে দেখে কিছুই বলো না। কিছু হয় নাকি তোমার? আরে না ভাই, আমি আজ প্রথম দেখলাম, আমার কি হবে? বিশ্বাসই হচ্ছে না আমাদের কিন্তু। সত্যি বলছি, আমি তো নতুন আসছি, কাউকেই তো চিনি না। ও আচ্ছা, আমাদের সাথে বড় যখন ফ্রেন্ড হতে পারি, তাই না? অবশ্যই। আমি সাব্বির, সবার সাথে পরিচয় হয়ে নিলাম। সবার বাড়ি এখানে, ভালোই হইলো। কয়েকটা বন্ধু তো পাওয়া গেল। আরো একটা ক্লাস করে বাইরে চলে আসলাম। আর নাকি ক্লাস নাই। তবে পরের ক্লাসে সিমরান মেয়েটাকে আর দেখিনি। বাইরে এসে দেখলাম আরতি আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। সরি, দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তাই না? আরে না ভাইয়া, আমাদের ক্লাস তো এইমাত্র শেষ হলো। ও আচ্ছা, যাওয়া যাক তাহলে। সবাইকে বিদায় দিয়ে আমি আর আরতি রাস্তা দিয়ে হেঁটেই বাড়ি যেতে লাগলাম। ক্লাস কেমন লাগলো প্রথম দিন? ভালো, নতুন বন্ধুত্ব হয়েছে। তাই নাকি? প্রথম দিনেই বন্ধুত্ব? খুব ভালো মিশুক তো আপনি। আরে না, এমনি। ছেলেগুলো মনে হয় ভালোই, ওরাই ফ্রেন্ডশিপ করলো। ও, তাহলে তো ভালোই, সামনে আরো বন্ধু হবে। আচ্ছা, আরতি সিমরানকে? কেন, কিছু বলছে নাকি আপনাকে? ওর থেকে দূরে দূরে থাকবেন, খুব খারাপ কিন্তু। আরে না, কি বলবে? চেনো নাকি তুমি? শুধু আমি না, পুরো কলেজে ওকে হারে হারে চেনে। 1 নাম্বারের শয়তান, খালি মারামারি করে, ওর জন্য সবাই আতঙ্কে থাকি। ও তাই নাকি? কিন্তু আমার তো দেখে তা মনে হলো না। মানে আপনার সাথে ওর কথা হয়েছে নাকি? না, কথা হয়নি। তবে কিছুই বলেনি আপনাকে? না, কি বলবে? আবার কলমে নিয়েছে ওর থেকে। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমি ওকে কখনো কাউকে সাহায্য করতে দেখিনি। আমি কেন, কেউ দেখে নাই। সত্যি বলছি আমি। এই দেখো, কলম এখনো দেওয়া হয়নি। যাই হোক, কালকে কলমটা ফেরত দিয়ে দিন। আর ওর থেকে যথাসম্ভব দূরে দূরে থাকবেন, না হলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, ও যে এরকম করে, স্যার কেউ কিছু বলে না? কি বলবে? ওর ভাই যে কলেজের ভিপি, সেই পাওয়ারেই তো চলে। ওর ভাইও খুব খারাপ। আচ্ছা বাদ দাও, চলো বাড়িতে চলে এসেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বিকেলে ছাদে গিয়ে আরতির সাথে বসে গল্প করলাম। মেয়েটা সত্যি অনেক ভালো। একটু রাগ আছে, তাই একদিনে ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। আসর নামাজ পড়ে একটু বাজারে গেলাম কিছু বই কিনতে আর একটা সিম কিনতে। পুরনো সিমটা ভেঙে ফেলেছি তো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আরো বন্ধু হয়েছে আর সবার সাথে ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু এই 2 দিনে সিমরানকে দেখিনি, কলেজে আসেনি। সবাই ওকে সত্যি অনেক ঘৃণা করে। ও না আসলে সবাই অনেক খুশি, কিন্তু ওর কলমটা তো এখনো দেওয়া হয়নি। সকালে আরতির সাথে কলেজে গেলাম, নতুন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম সিমরান ফোনটা নিয়ে আসলো, ওই চালাচ্ছি। আজ তাহলে কলমটা দিয়ে দেওয়া যাবে? তুমি একটা কলমই তো নিচ্ছ, ওটা আবার দেওয়া লাগে নাকি? তাই বলে কি দিতে হবে না? না দিলে কি মনে করবে? কিছু মনে করবে না ভাই, তুমি ওকে চিনো না, তাই এরকম করছো। ওর থেকে দূরে দূরে থাকো।
তোমরা থাকো, আমি আসি। কই যাও? কলমটা দিয়ে আসি। তুমি সত্যি ভাই অনেক বিপদে পড়বে। দেখো, এত সাহস ভালো না কিন্তু। ওদের কথা না শুনেই গেলাম কলমটা দিতে। দেখি কি হয়। হাই। আমার দিকে তাকিয়ে চুপ করে থাকলো। কলমটা সামনে বাড়িয়ে দিলাম আমি। কিছুক্ষণ তাকিয়ে থেকে কলমটা আমার কাছ থেকে নিয়ে নিল, তবে এবারও কিছুই বলল না। আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কথা না বলে কি এমনি দাঁড়িয়ে থাকা যায়? দিয়েছ কলম? দিয়ে আসলাম। কিছুই বলেনি তোমাকে? কি বলবে, আজব তো। আচ্ছা, আমি একটা বিষয় বুঝি না, তোমরা সবাই এত ভয় পাও কেন ওকে? তুমি ওকে চিনো না, তাই ভয় পাচ্ছ না। আমরা ওকে ভালো করেই চিনি। ও আচ্ছা, ক্লাসে যাই চলো। সবাই ক্লাসে বসে গল্প করছিলাম। একটু পর স্যার আসলো, তবে আজকেও ওই সিটটা ফাঁকা, মানে সিমরান আসেনি। সত্যি আজব মেয়ে একটা। হাফ ক্লাস হয়ে যাওয়ার পর আসলো, চুপ করে বসে রইলো। আসার সময় কোনো অনুমতি লাগে না, স্যারও কিছু বলল না। দেরি করে আসলে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে স্যারের আগেই বাইরে চলে গেল। আচ্ছা রাজু, এই মেয়েটা কি পড়াশোনা করে না নাকি? ওর আবার পড়াশুনো, সব সময় শুধু থাকে মারামারি নিয়ে। স্যারেরা কিছু বলে না? কি বলবে, এক স্যার বলছিল সবার মাঝে অপমান করেছিল, ওই স্যার তো আর আসেইনি। ও আচ্ছা, বাদ দাও। কিন্তু তুমি ওর বিষয়ে এত জানতেছো কেন? আরে এমনি, ওকে দেখে অন্যরকম মনে হয় তাই জিজ্ঞেস করলাম। ওর বিষয় নিয়ে এত মাথা ঘামাইও না, পরে কিন্তু কলেজে থাকতে পারবা না। অনেকেই এরকম করেছে। আমি কি করব? ওর বিষয়ে মাথা ঘামাতে যাবই বা কেন? সেটাই ভালো, স্যার আসছে, ক্লাস করো। আর 2টা ক্লাস করে আরতির সাথে বাড়িতে আসলাম। কলেজ ভালোই লাগছিল। বিকেলে ছাদে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ আরতি আসলো। কি করেন ভাইয়া? এই তো বসে আছি, তুমি? আমি রুমে ছিলাম, ভালো লাগছিল না তাই ছাদে আসলাম। ভালো। ভাইয়া কি বিজি নাকি? না তো, কিন্তু কেন? না, এমনি বললাম। টেনশনে আছেন যে? আরে টেনশন না, বসো তুমি। কলেজ কেমন লাগছে ভাইয়া? ভালো, খুব ভালো। তাই নাকি? ভাবির খোঁজ কি পেলেন? মানে? বললাম কাউকে ভালো লেগেছে নাকি? যদি লেগে থাকে বলতে পারেন, আমি হেল্প করব। আরে না, ভালো লাগবে কিভাবে? কেবল তো 4 দিন হচ্ছে। তাই কি? কাউকে ভালো লাগতে 1 মিনিটও লাগে না, আর আপনি তো 4 দিন। না, কাউকে ওইভাবে দেখা হয়নি। যদি ভালো লাগে বলবো। পরের দিন আবার কলেজে গেলাম। কেন জানি না সিমরানকে খুঁজছিলাম। ওর কাজগুলো দেখতে ভালোই লাগে, একেবারে অন্যরকম। আগে এসেছি, এখনো রাজু মাসুমরা আসেনি, তাই একা একা বসে আছি। একটু পর সিমরান আসলো। আমি যে বসে আছি ও এটা খেয়াল করেছে, একবার তাকিয়েছিল, কিন্তু আমি তো বারবার তাকাচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছিল ওকে, লাল শার্ট পরে আছে। একটু পর রাজুরা আসলো। কি ব্যাপার সাব্বির, আজ এত আগে? এমনি আগে আসলাম, তোমরা এত পরে কেন? কার ভাই, কার কপালটা এত ভালো? তোমাদের সিমরান আপু খুব ভালো লাগছে। ভালো থাকো তুমি, আমরা গেলাম। তোমার সত্যি মরার ইচ্ছা হয়েছে, আমরা মরতে পারবো না তোমার জন্য। ওরা সবাই উঠে চলে গেল। আরে ভাই, মজা করলাম, চলে যাচ্ছ কেন? যাবে যখন আমাকে তো নিয়ে যাও। দৌড়ে গিয়ে ওদের সাথ ধরলাম। আমি তো মজা করছিলাম, তোমরা এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? এটা মজা না ভাই, তুমি কয়দিন হলো এখানে আসছো, কি জানো? ওর ভাইকে চেনো তুমিও? আরো বেশি খারাপ। আচ্ছা সরি, যাও, আর বলবো না। চলো ক্লাসে যাই, কিছুক্ষণের মধ্যেই ছাদ চলে আসবে। সূর্য কোন দিকে উঠেছে ভাই? ভুল দেখছি না তো আমরা? ভুল না, চলো পিছনে বসি। কেন, প্রতিদিন তো সামনেই বসি, পিছনে যাব কেন? আরে চলো তো, আজকে না হয় পেছনে বসি, ভালো লাগবে। তোমার মতলব কিন্তু কিছু বুঝছি না, কি করতে চাচ্ছ? পাগল নাকি তুমি? যাও, তোমাদের বসা লাগবে না, পেছনে আমি একাই যাচ্ছি। তাই যাও, আমরা তোমার সাথে নাই। পেছনে গিয়ে সিমরানের পাশের সিটে বসলাম। একবার তাকালো, কিন্তু পরে আর তাকাইনি। একটু পর স্যার আসলো। এই কয়েকদিনে স্যারের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। ভালো পড়াশোনা করলে স্যারদের সাথে সম্পর্ক হতে টাইম লাগে না। প্রথমে স্যারের আমার দিকে নজর পড়লো, পড়ারই কথা, কারণ স্যার বলেছিল সব সময় সামনে বসতে। সাব্বির, তুমি পিছনে কেন? তোমাকে না সামনে বসতে বলেছি। সিট পাইনি সামনে, দেরিতে এসেছিলাম তো তাই পেছনে বসেছি। সরি স্যার। ঠিক আছে, বসো, কাল থেকে সামনে বসার চেষ্টা করো। স্যার। বসে পাশে তাকিয়ে দেখি সিমরান তাকিয়ে আছে আমার দিকে। কেমন যেন মিথ্যে বলেছি সেই জন্য মনে হয়। কালকে যে প্র্যাকটিক্যাল করতে দিয়েছিলাম, কে কে করে আনছো? সবাই একসাথে বলল, এনেছি স্যার। সাব্বির, তুমি সব প্র্যাকটিক্যাল গুলো তুলে এনে আমার কাছে দাও।
এখন আর কথা না বলে থাকতে পারবে না। ওর সিটের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেও না দেখার ভান করলো। খাতাটা দেন। শুনেও কিছুই বলল না। প্র্যাকটিক্যাল খাতাটা দেন, দেরি হয়ে যাচ্ছে। এবার ইশারায় স্যারকে দেখিয়ে দিল আমাকে। চলে এসো সাব্বির, সিমরান হয়তো আনেনি। বাধ্য হয়ে চলে গেলাম। কি আর করার, ক্লাস শেষ করে বাইরে বসে আছি একা একাই। ভালো লাগছিল না। একটু পর দুইটা ছেলে আসলো আমার কাছে। তোমার নাম সাব্বির নাকি? কেন? সেটা পরে জানতে পারবে, এখন আসো আমাদের সাথে। বললাম তো, গেলেই দেখতে পাবে, এত প্রশ্ন করো কেন? চলেন। ওদের সাথে ক্যাম্পাসের পেছনে গেলাম। এদিকে আসিনি কখনো, নতুন নতুন কলেজে আসছি। পেছনে গিয়ে দেখলাম আরো কয়েকজন আছে, সাথে দেখলাম সিমরানও আছে। তার মানে সিমরানই ডেকেছে আমাকে। আমাকে দেখে সিমরান বলে উঠলো, নাম কি তোর? জানেন না? স্যার তো একটু আগে বললো, শুনেছিলেন না নাকি? কিরে, আপুর সাথে তর্ক করছিস কেন? তোকে ভালোই ভালোই বললো, আর তুই কথা অন্যদিকে নিচ্ছিস। সাহস তো কম না? আমাকে চিনিস তুই? চিনি, তবে পুরোটা না। আগে পুরো চিনে নিবি আমাকে, তারপর আমার সাথে কথা বলতে আসবি। আপনাকে চিনতে হলে আপনার সাথে কথা বলতে হবে তো, তা না হলে চিনবো কিভাবে? বাসা কই তোর? উত্তরায়। এখানে মামার বাসায় থাকি। মামার বাসায় কেন? তোর বাড়ি নেই? আছে, কিন্তু এই কলেজে ভর্তি হয়েছি, তাই এখানে থাকি। বাবা কি করে তোর? কিছু না। আমি যাই তাহলে? যাবি মানে? আমি কি যেতে বলেছি? না, কিন্তু ক্লাস আছে, যেতে তো হবে। আরে রাখ তোর ক্লাস, সারা বছর ক্লাস করি না, আমার কোনো প্রবলেম হয় না, আর তুই একদিন না করলেই প্রবলেম হবে। করেন না কেন? বাবা মা এত কষ্ট করে এখানে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, আর আপনারা এভাবে ঘুরে বেড়ান কেন? কি রে, জ্ঞান দিচ্ছিস আমাকে? শোন, তোর জ্ঞান শোনার জন্য এখানে ডাকিনি তোকে। তাহলে কেন ডেকেছেন? কয়েকদিন ধরে খেয়াল করছি আমার দিকে এত তাকাস কেন? প্রবলেম কি তোর? কই তাকাই? মিথ্যা বলিস না, আমি কিন্তু দেখছি। আপনি কিভাবে দেখলেন? তার মানে আপনিও তাকান। পরবর্তীতে যেন তোকে আর আমার সামনে আসতে না দেখি, ভালো হবে না কিন্তু। কি করব বলেন? ভালো লেগেছে আপনাকে, খালি দেখতে মন চায়। ধীরে বললাম কথাগুলো। কি করবি মানে? তাকাবি না আমার দিকে? আর এখন যা, ক্লাস আছে বললি না তোর? আপনারও তো ক্লাস আছে। তাই কি? ক্লাস করবেন না? আমার ক্লাস করা লাগবে না, এমনি পাস আমি। ভালো, যাই আমি। বললি না তো তোর বাবা কি করে? পরে বলবো। কথাটা বলে চলে আসলাম ক্লাসে। দেখলাম স্যার এখনো আসেনি। কোথায় গিয়েছিলি? একটু বাইরে। ও, একা একা গেলি যে? এমনি। স্যার কখন আসবে? জানি না, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। ক্লাসটা করে বাইরে চলে আসলাম। দেখলাম আরতি আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। প্রতিদিন একসাথে বাসায় যাই তো, ওদের সাথে বাসায় যেতে লাগলাম। ভাই, একটা হেল্প করতে পারবেন? কি হেল্প বলো? একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এইটা আপনাদের ক্লাসের রাশেদ ভাইয়াকে দিবেন। কি এটা? সেটা বলা যাবে না, শুধু আপনি দিবেন একটু, আর দেওয়ার সময় আমার কথা বলেন, বুঝে যাবে। ওকে দিব। কাগজটা নিয়ে পকেটে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। বিকালের দিকে মামি ঘুম থেকে উঠালো। আসরে নামাজ পড়ে বাইরে ঘুরতে বেরোলাম। একা একাই গেলাম। রাস্তাঘাট তেমন চিনি না, তাই বেশি দূর গেলাম না। রাস্তার চারদিকে শুধু পোস্টার লাগানো। সামনে নির্বাচন তো, আবার বাবা এবার মন্ত্রী পদে নির্বাচন করছে। বাবার পোস্টারও আছে এই দিক দিয়ে। বাবাকে ছবিতে দেখে মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ছে অনেক। সন্ধ্যার দিকে বাড়িতে গেলাম। রুমে শুয়ে আছি, হঠাৎ আরতি আসলো। ওকে দেখে উঠে বসলাম। কি করেন? এই তো শুয়ে আছি। তুমি? আমি পড়তেছিলাম, ভালো লাগছে না, তাই আপনার কাছে আসলাম কথা বলতে। শরীর খারাপ নাকি আপনার? না, এমনি শুয়ে আছি। ও আচ্ছা, একটা কথা বলি। বলো। আপনার কি সিমরান আপুকে ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি বলেন আপনি। একটু একটু। তবে যে টাইপের মেয়ে, এটা সম্ভব না। সেটাই তো, মেয়ে হয়েও সব ছেলেদের মতো কাজ করে। ওর আশা বাদ দেন। কাগজটা কি পড়েছেন? কিসের কাগজ? দুপুরের দিলাম কলেজের কাছে। ও, ওইটা আমাকে তো দাওনি, রাশেদকে দিয়েছো। আমি খুলে দেখবো কেন? তখন মিথ্যা বলছি, ওইটা আপনাকে দিয়েছিলাম, সবাই ছিল তাই ওই কথাটা বলেছিলাম। আজব তো, আমাকে কেন দিতে যাবে? আর কি লিখছো ওই চিঠিতে? খুলে পড়েই দেখুন কি লেখা আছে। আরতির কথায় চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরতি আমার পাশে দাঁড়িয়ে আছে। চিঠিটা খুলে বুঝতে পারলাম এটা একটা প্রেমপত্র, আর প্রেমপত্রটা আমাকেই দিয়েছে। তবে আরতি না, ওর বান্ধবী। এটা কি হলো? কি হবে বুঝতে পারছেন না? বুঝছি, কিন্তু আমি এটা আশা করিনি তোমাদের থেকে। আমি তোমাদের সব সময় বোনের মতো দেখি। আমি কি দিছি নাকি? দিছে তো আশা, আমি তো মানা করেছিলাম, শোনে নাই। আচ্ছা, ওকে কাল আমার সাথে দেখা করতে বলো, কথা বলবো ওর সাথে।
সরি, কিছু মনে করেন না প্লিজ। আরে ঠিক আছে, তুমি তো দাওনি। আমি যাই তাহলে। আরতি রুম থেকে চলে গেল। আমি সত্যি এটা আশা করিনি ওদের সাথে। এই কয়েকদিনে প্রায় অনেক ফ্রি হয়ে গেছি, কিন্তু আশা যে এইভাবে নিবে ভাবিনি। পরদিন সকালে আবার কলেজে গেলাম। আরতির সাথে দেখলাম আশা আগে কলেজে এসেছে। তোমার বান্ধবী তো দেখছি আগেই আসছে। আপনার কথা বলেছি তো, সেই জন্য মনে হয়। অনেক সেজে এসেছে দেখছি। বেচারি তো আর জানে না ওর ওই সাজার কোনো দামই নেই। আরে না, অনেক সুন্দর লাগছে কিন্তু ওকে। লাগলেই কি, আপনি তো আর ওকে ভালোবাসেন না, তবে ও কিন্তু আপনাকে খুব ভালোবাসে। শোনো, ভালোবাসা একদিক থেকে হয় না, আর যদিও বা হয় সেটা বেশি দিন টেকে না। আমি অযথা কেন একজনকে কষ্ট দিতে যাব বলো? সেটাও ঠিক। আচ্ছা, আপনার যা ভালো মনে হয় করেন, তবে একটু ভালোভাবে বুঝিয়ে বলেন, কষ্ট যেন না পায়। ওইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি ক্যাম্পাসে গেলাম, তাহলে আপনি ওর সাথে কথা বলুন। আশার কাছে গেলাম। আমাকে দেখেই মুচকি হাসলো। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কালকে যেটা দিয়েছিলাম পড়েছেন? কালকে কি দিয়েছো? কেন, আরতি আপনাকে কিছু বলেনি? না তো, কি বলবে? সত্যি, কালকে তো চিঠিটা আমি আপনাকে দিয়েছিলাম। আমাকে কেন দিয়েছিলে? আপনাকে ভালোবাসি তাই দিয়েছিলাম। আপনি সত্যি চিঠিটা পড়েননি? পড়েছি। কি লিখছো ওগুলো? মাথা কি ঠিক আছে তোমার? কথাগুলো শুনে আশার হাসি মাখা মুখটা নিমিষে কালো হয়ে গেল। কি লিখছি? আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? আচ্ছা একটা কথা বলো তো, ভালোবাসাটা আসলে কি? সেটা আমি জানি না, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি সত্যি আপনার সাথে প্রেম করতে চাই। তুমি পাগল নাকি? তুমি দেখতে কত সুন্দর। তুমি ইচ্ছে করলে আমার চেয়ে ভালো ছেলে পাবে। আমার ভালো ছেলে লাগবে না, আপনাকে লাগবে। আরে বোঝার চেষ্টা করো, আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে ভালোবাসেন? এটা বলা যাবে না। দেখো, তোমার সামনে ইন্টার পরীক্ষা। এখন এসব প্রেমের চিন্তা বাদ দাও। ভালো করে পাশ করো আগে, তারপর দেখা যাবে। সত্যি আপনি প্রেম করেন? এখন যাও তুমি। আর শোনো, এসব নিয়ে মন খারাপ করবে না কিন্তু। ভালোভাবে পড়াশোনা করো আগে। আমার চেয়ে ভালো ছেলে পাবে অনেক। আশা আর কিছু বলল না, মন খারাপ করে চলে গেল। আমি ওখানে বসে রইলাম কিছুক্ষণ। আজকে আগে এসেছি, কলেজে এখন কেউ আসেনি। একা একা বসে ফোন টিপছিলাম। হঠাৎ পিঠের উপর কে যেন হাত রাখলো। চমকে উঠলাম। তাকিয়ে তো আমি অবাক। এটা তো সিমরান। আপনি এখানে? কেন, থাকা যাবে না নাকি? সেটা না, এত সকালে আপনি বিশ্বাসই হচ্ছে না। একটা কাজে আজ আগেই আসছি, তবে ভালোই হয়েছে। আগে না আসলে তোদের প্রেম লীলাটা দেখতে পারতাম না। মানে? ছোট খোকা তো, তুমি কয়েকদিন হলো কলেজে আসছিস। 15 দিন কেন? বুঝিস না? 15 দিন না যেতে প্রেম করা শুরু করে দিয়েছিস। সাহস আছে তোর, কিন্তু বলতেই হয়। কি প্রেম করছে? আলতু ফালতু কথা বলেন না, কিন্তু এমনিতে মেজাজটা খারাপ হয়ে আছে। কি? আমি আলতু ফালতু কথা বলছি? বেশি লাফালাফি করিস না কিন্তু। তোর কপাল ভালো, আমি এখনো কিছু বলিনি তোকে। বেশি হয়ে গেছে কিন্তু। কলার ছাড়েন। কিছুই বেশি হচ্ছে না, আরো কম হচ্ছে তোর সাথে। তুই হয়তো জানিস না, এই কলেজে যা করতে হয় আমার অনুমতি নিয়ে করতে হয়। তাই নাকি? কে আপনি? কলেজের প্রিন্সিপাল নাকি? মনে করতে পারিস প্রিন্সিপালই। আমার ভাইকে চিনিস তুই? তোর কথা যদি একবার বলি, এই কলেজে থাকার ভাগ্য আর হবে না। আপনার ভাই এখানকার মিনিস্টার নাকি? সেটা তোর জানা লাগবে না, শুধু যা বলি তাই শোন। বলেন শুনি। সবাই যেভাবে চলে ওইভাবে চল, আলাদা হওয়ার চেষ্টা করিস না। সত্যিই ভালো হবে না কিন্তু। লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। আমিও বলি, শোনেন, কলেজটা স্টুডেন্টদের জন্য, কোনো মাস্তানদের জন্য না। তাই আগে যা করেছেন সব ভুলে যান। একজন স্টুডেন্টের মতো ব্যবহার করুন, না হলে কিন্তু। না হলে কি? কি করবি তুই? আর কিছু বললাম না। আমার ঠোঁটটা ওর ঠোঁটে লাগিয়ে দিলাম। ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি তো ছেড়ে দেবার পাত্র না, তাই কিছুক্ষণ ধরে রাখলাম। এটাই করব। তোকে তো আমি। কি করবেন? কিছুই করতে পারবেন না। আপনার ভাগ্য ভালো, কাজটা কেউ দেখেনি। বেশি লাফালাফি করলে সবাইকে বলে দেব কিন্তু। কি করতে পারি তুই দেখ খালি। তুই আমাকে চিনিস না। তোর 14 গোষ্ঠীকে যদি আমার পায়ে ফেলতে না পারি, আমার নামও সিমরান না। আচ্ছা দেখা যাবে। এখন জানতো, না হলে কিন্তু আর একটা দেব। আমার কিন্তু ভালোই লাগছে। আপনার কেমন লাগছে? রেগে চলে গেল গাড়ি নিয়ে। আমি হাসছিলাম ওর যাওয়া দেখে। হঠাৎ কি করে ফেললাম, মাথা এলোমেলো হয়ে গেছিল মনে হয়। রাজুরা আসলো। এত আগে এসেছো, ব্যাপার কি? ব্যাপার কিছুই না, এমনি আগে এসেছি। আজ বসো এখানে। ক্লাস যাই, চলো। আজকে সিমরানাপুর কি হয়েছে রে? আসার সময় দেখলাম রেগে কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। কি জানি, আমি তো তাই দেখলাম। সাব্বির, তুমি কিছু জানো নাকি? আমার জন্যই গেছে। কি তোমার জন্য? মানে কি করছো আবার? আবার কি করলে ভাই? তুমি কি সত্যি এই কলেজে থাকতে চাচ্ছ না নাকি? আরে না, কলেজে থাকবো না কেন? কি করছো তুমি? ওদেরকে সবকিছু খুলে বললাম। ওরা দুজন তো শোনার পরে। ভাই তোরা থাক,
আমার মায়ের সাথে শপিংয়ে যেতে হবে, আজ আর কলেজ করব না। সাব্বির, আমিও গেলাম। বেঁচে থাকলে কাল দেখা হবে, আমিও শপিং এ যাব। আর তোমাদের হঠাৎ শপিং এর কি হলো? কেবলই তো কলেজে আসলে, ক্লাস করো আগে। বেঁচে থাকলে অনেক ক্লান্ত করতে পারবো। আমি যাই ভাই। আমিও যাই। দুজনে চলে গেল। কি হলো কিছুই বুঝলাম না। যা হয়েছে সেটাই তো বললাম শুধু, এতে শপিং এ যাওয়ার কি হলো? আমার আর কি করার, একা একে ক্লাসে গেলাম। ক্লাসে ভালো লাগছিল না, বারবার সকালের কথাটা মনে পড়ছিল। অনেক কষ্টে ক্লাসটা করে বাইরে আসলাম, কিন্তু বাইরে এসে তো আমি অবাক। কেমনে কি? কিন্তু বাহিরে এসে তো আমি অবাক। কেমনে কি? 3-4টে গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ির সামনে সিমরান সহ আরো 15-20 জন আছে। সবার হাতেই হকি স্টিক। ভয় হচ্ছিল। ধীরে ধীরে তার সামনে গেলাম। এখন আর পার্ট নেওয়া যাবে না, ভালোভাবে ক্ষমা চেয়ে নেই, ওইটাই ভালো হবে। কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগটা আর হলো না। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তাহলে বুঝতেই পারছেন কি হয়েছিল। দেখলাম সবাই এসেছে। সবাই বলতে মামা, মামি, আরতি আর ওর বান্ধবীরা। কেমন আছিস? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। কি হয়েছিল তোর? এই অবস্থা হলো কেন? বাদ দাও তো মামা, একটা প্রবলেম হয়েছিল তাই। কি এমন প্রবলেম যার জন্য তোকে হাসপাতালে আসতে হলো? সামান্য প্রবলেম, এখন তো সুস্থ আছি। বাদ দাও সব। কি বাদ দেব? কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? কণ্ঠটা সবার পেছনে থেকে আসলো। খুব চেনা চেনা লাগছিল। চেনা তো লাগবেই, কারণ তিনি যে আমার বাবা। বাবাকে দেখে সবাই বাইরে চলে গেল। আমার কাছে এসে বসলো। বাবা, কেমন আছো বাবা? জানো না কেমন আছি? তুমি এই কাজ করবে আমি সত্যি কখনো ভাবিনি। সরি বাবা। বাড়ির সবাই কেমন আছে? কাদের কথা জানতে চাইছো? ওই মা রূপী শয়তানের কথা? কি বলো বাবা? তবুও তোমা। সত্যি তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। সেদিন এভাবে চলে এসেছিলে কেন? তুমি তো বলেছিলে ওই বাড়িতে যেন না থাকি। বলেছিলাম। কেন বলেছিলাম তুমি জানো না? আমি না হয় ভুলই বলে ফেলেছিলাম, তাই বলে সত্যি চলে আসলে আমাকে ছেড়ে। একবারও তোমার এই বাবার কথা মনে পড়েনি? পড়েছে বাবা, অনেক। কিন্তু সেদিনের কথা মনে পড়লে আর বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না। তোমরা শুধু সবসময় রাগটাই দেখলে, ভালোবাসাটা দেখলে না। ছোটবেলায় তোমাকে ছেড়ে তোমার মা চলে গেলে, তোমার জন্য আরেকটি বিয়ে করলাম। আর ভাগ্য দেখো কি খারাপ, ভালোর জন্য বিয়ে করলাম আর সেটাই তোমার কাল হয়ে দাঁড়ালো। সত্যিই অনেক কষ্ট দিয়েছি তোমাকে, পারলে মাফ করে দিও। আরে বাবা, তুমি মাপ চাচ্ছ কেন? মাপ তো আমার চাওয়ার কথা। তোমাকে ওইভাবে ছেড়ে আসাটা উচিত হয়নি আমার। এসেছো যখন ভালোই করেছো। এখন চলো আবার বাড়িতে ফিরে। তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না বাড়িতে। আমি আর ওই বাড়িতে যাব না বাবা, তুমি ফিরে যাও। কেন যাবে না? ওই বাড়িটা তো তোমারই। সবসময় চুপ করে থাকো বলেই তোমাকে ওরা যা তাই বলে। নিজের অধিকার খাটাতে শিখো, নিজের ক্ষমতা প্রয়োগ করো, তবে মানুষের মধ্যে বাঁচতে পারবে। না হলে আজকে যে অবস্থা হয়েছে তোমার এরকম হবে আবার। বাবা, নিজের দক্ষতা দিয়েও অনেক বড় হয়ে যায়, সবসময় ক্ষমতা লাগে না। লাগে না হয়তো, কিন্তু সাপোর্ট অবশ্যই লাগে। আজকে তোমার এই অবস্থা কেন হয়েছে আমি কিন্তু সবই শুনেছি। এতটা সহজ সরল হয়ে সমাজে বেঁচে থাকা যায় না। আমার নামটা যদি একবার ওদের সামনে বলতে, তাহলে তুমি না, ওরা হাসপাতালে থাকতো। বাদ দাও তো বাবা, এখন বলো তোমার নির্বাচনের কি অবস্থা? আর তো 1 মাস আছে। ভালো, কিন্তু দুঃখের বিষয় কি জানো? যখন সবাই আমাকে বলে আপনার পরে আপনার স্থানটা কে দখল করবে, আমি কোনো উত্তর দিতে পারি না। কেন উত্তর দিবে? তোমার পরে তো এমনি অন্য কেউ আসবে। কি উত্তর দেব? সব পিতামাতাই চাই তার জায়গাটা তার সন্তান ধরে রাখুক, কিন্তু আমার বেলায় এটা সম্পূর্ণ আলাদা। তুমি এসব একটুও পছন্দ করো না। তোমার কথা আমি মানুষকে বলতে পারি না। তুমি আমার ছেলে, এটা মিডিয়া পর্যন্ত ভালোভাবে জানে না। বুঝছি তোমার কথা। আমি তো এর আগে অনেকবার বলছি বাবা, আমি রাজনীতি করব না। কেন করবে না? এটা তো খারাপ না, অনেক সম্মান এখানে। আছে সম্মান, কিন্তু সেটা লোক দেখানো। যারা রাজনীতি করে তাদেরকে মানুষ ভালোভাবে দেখে না, তাই আমি রাজনীতি করব না, নিজের পরিচয় করে তুলব। তোমার ধারণা ভুল। সব রাজনীতিবিদ খারাপ না, কিছু আছে ওদের মনুষ্যত্ব বলতে কিছুই নেই, ক্ষমতার অপব্যবহার করে। ওদের জন্যই সব রাজনীতিবিদ আজ খারাপের পথে। মানুষের সেবা করলে মানুষ কখনো খারাপ বলবে না। আচ্ছা, দেখা যাবে। আগে পড়াশোনা শেষ করি, এখন এসব প্যারার মধ্যে যাব না। যেটা তোমার ভালো মনে হয়। তাহলে বাড়িতে যাবে না তুমি? না, যতদিন না ওই মহিলা আমাকে নিতে আসবে ততদিন ওই বাড়িতে যাব না। আমি গেলে আবারও অশান্তি বাড়বে, তার চেয়ে ভালো এখানে আছি। ওকে, তুমি নাম্বার চেঞ্জ করেছো কেন? এমনিতেই, ফোনটা হারিয়ে গেছে। মিথ্যে বললাম। ও, নতুন ফোন কিনেছো কি? আমি আর বাবা কথা বলছিলাম, হঠাৎ বাইরে থেকে একজন বলে উঠলো, স্যার আসবো? আসো। লোকটি রুমে আসার পর বুঝলাম এটা তো হামিদ আঙ্কেল, বাবার পার্সোনাল সেক্রেটারি। কিন্তু সাথে আরেকটা কে? স্যার, এই লোকটা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি ডেকেছিলাম। কি অবস্থা ফাহাদ? বাবা লোকটিকে উদ্দেশ্য করে বলল,
তার মানে লোকটির নাম ফাহাদ? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। এদিকের কি অবস্থা? অনেক ভালো স্যার, সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করে। এমনিতে জিতে যাবেন আপনি। তাই নাকি? তোমাকে যে জন্য ডেকেছিলাম, ওকে চিনো তুমি? না স্যার, চিনি না। তো কে ইনি? এ হচ্ছে আমার ছেলে, তোমাদের কলেজে পড়ে। কি বলেন স্যার, আপনার ছেলে এখানে পড়ে আর আমরা জানি না? আগে বলেননি কেন? একটা সমস্যার কারণে বলতে পারিনি, সেটা মনে হয় ভুল হয়েছে। কি ভুল হয়েছে স্যার? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আপনার ছেলের এই অবস্থা কেন? সেটাই তো বলতে চাচ্ছি তোমাকে। এই কাজটা তোমার বোন করেছে। আমি সব কিছু শুনে তোমাকে ডাক দিয়েছি। কি বলছেন স্যার? আমার বোন মানে? কখন করেছে? এটা আমি তো কিছুই জানি না। তা জানবে কেন? আজ যদি খারাপ কিছু হয়ে যেত। আর আমি একটা বিষয় বুঝি না, মেয়ে হয়ে এরকম কেমনে করতে পারে? তোমরা শাসন করো না? শাসন করি, কিন্তু কিছুই শোনে না। ওর জন্য সবসময় বিচার আসে বাড়িতে। একমাত্র মেয়ে তো, বাবা মা কিছুই বলে না, আমাকেও কিছু বলতে দেয় না। তাই বলে এতটা ছেড়ে দেওয়া উচিত না। আমার ছেলে বলে কিছু বলি নাই, অন্য কেউ হলে কি হবে ভাবতে পারছো? সরি স্যার, ওর হয়ে আমি মাপ চাচ্ছি। আর এরকম হবে না। এরপর থেকে আপনার ছেলের দায়িত্ব আমার। কেউ তো মারা দূরের কথা, চোখ তুলে তাকাতেও ভয় পাবে। আচ্ছা তাই যেন হয়। আমাকে যেতে হবে, অনেক কাজ আছে। সাব্বির, থাকো তাহলে। আর কোনো কিছু হলে ফোন দিও। আচ্ছা বাবা, সাবধানে যেও। ভালোভাবে পড়াশোনা করো। আর এ হচ্ছে ফাহাদ, তোমাদের কলেজের ভিপি। কোনো প্রবলেম হলে ওকে বলো। ফাহাদ ভাইয়া, আপনি থাকেন, একটু কথা আছে আপনার সাথে। ঠিক আছে, স্যারকে একটু এগিয়ে দিয়ে আসি তাহলে। তুমি একটু রেস্ট নাও। একটু পর ফাহাদ ভাই আসলো। সরি ভাই, মাফ করে দিও। মাপ চাচ্ছেন কেন? আপনার কি দোষ? আমারই তো দোষ, কিছুই বলি না বলে মাথায় উঠে গেছে একবারে। যখন যা ইচ্ছে তাই করে। আজকে বাড়িতে যাই আগে, তারপরে বোঝাবো আমি কি। ভাই আপনার কিছু করতে হবে না, যা করেন আমি করব। আপনি শুধু আজকের কথাগুলো যেন ওকে বলেন না। কেন, তুমি কি করবে আবার? আপনি শুধু দেখেন, 1 মাসের মধ্যে আপনার বোনকে ঠিক করে ফেলবো, কথা দিলাম। ঠিক আছে ভাই, তোমার বিশ্বাস করলাম। সত্যি ওকে একটু বদলাও এখন। ওকে দেখে যতটা ভয় পায় মানুষ, আমাকে দেখে অতটা ভয় পায় না। আপনি শুধু দেখেন কি করি। আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি নির্বাচন নিয়ে চিন্তা করেন, বাবা যেন জিতে। ঠিক আছে ভাই, তোমার বাবা এমনিতে জিতবে এবার। এখানকার মন্ত্রী হবে তোমার বাবা। তাই যেন হয়, আল্লাহ যেন বাবার ইচ্ছা পূরণ করে। আচ্ছা ভাই, একটা কথা বলো তো, তোমার বাবার তো অনেক ক্ষমতা, কিন্তু তুমি এভাবে থাকো কেন? তুমি থাকবে বসের মতো। ফাহাদ ভাইয়ের কথা শুনে একটু হাসলাম, পরে বলবো একদিন। ভাই এসব বেশি ভালো লাগে না আমার, তাই। আচ্ছা ভাই, আমি যাই তাহলে। ভালো থাকো। আর কিছু লাগলে আমাকে অবশ্যই বলো কিন্তু। 7 দিনের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে গেলাম। সকালে আরতির সাথে কলেজে গেলাম। কলেজে ঢুকতে দেখি সিমরান আর কয়েকজন মিলে হাসাহাসি করতেছে, আড্ডা দিচ্ছে। আরতি তুমি যাও, আমি একটু আসি। কেন, কোথায় যাবেন? যাও, একটা কাজ আছে। আরতি চলে গেল। আমি ধীরে ধীরে সিমরানদের কাছে গেলাম। সিমরান আমাকে দেখেই আবার রেগে গেল। কি রে, আবার কলেজে আসছিস? আমরা তো মনে করেছিলাম আর আসবি না কোনোদিন। কি জন্য আসবো না? তোমাদের জন্য নাকি? আমাদের জন্যই। তোমরা কি এমন আসছো যে তোমাদের জন্য কলেজে আসা বাদ দিব? আমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেছিস? সেদিনের কথা মনে নেই? আছে, সেজন্যই তো বলছি। কি বলবি রে তুই? এখনো ভালো হস নাই দেখছি। আবারও বলছি, আমার সাথে পাঙ্গা নিস না, পারবি না। আমি কলারটা ছাড়িয়ে নিয়ে বললাম, অনেক কিছু বলবো, শুধু দেখেন। আর আমি পাঙ্গা নিচ্ছি না, শুধুমাত্র আমার অধিকারটা আদায় করছি। এরপরে যদি কেউ সেটাই বাধা দিতে আসে, তাহলে কি হবে সেটা বুঝে নিবেন। আমি ওখান থেকে চলে আসলাম ক্লাসে। আরে বাদ দে, সেদিন মেরেছিলাম তাই আজকে আর কিছু বললাম না। নেক্সট টাইম আবার এরকম করলে ভাইকে ডেকে আনাবো। ক্লাসে প্রবেশ করতেই সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। থাকারই কথা, কারণ সেদিন যখন আমাকে ওরা মারছিল, এরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। আজকে ইচ্ছা করে গিয়ে সিমরানের সিটে বসলাম। কেমন আছো সাব্বির? ভালো আছি, তোমরা? আমরাও ভালো আছি। এসব কেন করছো তুমি? আগেই বলেছিলাম ওর পিছনে লেগো না, ও খুব খারাপ। তো কি করব? তোমাদের মতো দাঁড়িয়ে তামাশা দেখব? কলেজে তোমার যতটুকু অধিকার আছে, ঠিক ততটুকু অধিকার ওর আছে। তাহলেও যদি খাটাতে পারে, তুমি কেন পারবে না? তুমি মার খেয়ে বদলাওনি, তোমার সাথে কথা বলে বৃথা। থাকো তোমার মতো, আমরা তোমার সাথে মিশবো না, কারণ আমরা বিপদে পড়তে চাই না।
আমিও। আমাদের তোমার মতো মার খাওয়ার ইচ্ছা নেই ভাই, তোমার যা ইচ্ছা তাই করো। ওকে, থাকা লাগবে না তোমাদের। সারা জীবন কাপুরুষ হয়ে থেকো। ছেলে হয়ে মেয়ের কাছে মাথা নত করতে লজ্জা করে না? শুনেও না শোনার ভান করে ওরা চলে গেল। যাক, চলে যাক। এরকম বন্ধু আমার দরকার নেই। যারা বিপদে পাশে থাকবে না তাদের রেখে লাভ কি? নির্দিষ্ট সময় ক্লাস শুরু হয়ে গেল। একটু পর সিমরান আসলো। আমাকে সিটে দেখে তাড়াতাড়ি আমার কাছে আসলো। কিরে, তোকে কয়বার বলা লাগে এই সিটে বসবি না, তবুও বসেছিস? মার খেয়েও লজ্জা হয়নি? জোরে জোরে বলল কথাগুলো। পুরো ক্লাসের নজর এখন আমাদের দিকে। এই সিট আপনার মানে? আপনার বাবা কিনে দিয়ে গেছে নাকি? শোন, মাথা খারাপ করিস না। ভালোই ভালোই বলছি, উঠে যা। স্যার কিছু বললেন না? ওকে জানে না নাকি? সাব্বির, তুমি উঠে এসো। এইসব নিয়ে কেন পড়ে থাকো? তুমি একটা ভালো ছাত্র, পিছনে কেন বসছো? সামনে এসো। স্যার, ভালো ছাত্র হলে কি পেছনে বসা যাবে না নাকি? তাছাড়া আমার এই সিটে বসতে ভালো লাগে। আমি উঠতে পারবো না স্যার। সরি স্যার। স্যার কিছু বলল না। ক্লাসে আবার মন দিল। আবারও সবাই আমার পাশেই বসলো, কারণ অন্য সিট তো ফাঁকা নেই। আর ক্লাসটা মনোযোগ দিয়ে করলাম। মাঝে মাঝে সিমরানের দিকে তাকালাম, তবে ওকে দেখে হাসি পাচ্ছিল আমার। বেচারির মুখটা কালো হয়ে গেছে। ক্লাস শেষ হবার পর সিমরান আর বাইরে গেল না, চুপ করে বসে রইল। কোনো কথা নাই, ফোন টিপছে। ক্লাসটা পড়াশোনার জন্য, ফোন টিপার জন্য না। কথাটা শুনে আমার দিকে তাকালো রাগের দৃষ্টিতেই, কিন্তু আমি একটা মুচকি হাসি দিলাম যাতে রাগটা বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য সব মানুষ যদি খারাপ হয়ে যায়, কোত্থেকে যে এসব আসে? মানবতা বলতে কিছু নেই। কথাগুলো ইচ্ছে করে বললাম সিমরানকে উদ্দেশ্য করে। ও কথাগুলো শুনছিল, কিন্তু না শোনার ভান করে আছে। আর কথাগুলো যে ওকে বলেছিলাম সেটা ও বুঝছিল। একটু ফোনটা দেওয়া যাবে? সিমরানকে উদ্দেশ্য করে বললাম। কথা বলতাম একটু। আমার ফোনে চার্জ নেই তো। সিমরান বাইরে চলে গেল। আমার তো হাসি পাচ্ছিল ওর কাহিনীগুলো দেখে। কেবল তো শুরু, সামনে আরো হবে। আমাকে মারা না। একটু পর স্যার এসে হলরুমে নিয়ে গেল। কি যেন বলবে সবাই। গেলাম। পুরো কলেজের স্টুডেন্টদের ডাকা হয়েছে। সিমরানও এসেছে, তবে ও সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে দুইবার তাকিয়েছিল। সামনে একজন স্যার বলতে শুরু করলো, প্লিজ অ্যাটেনশন। তোমাদের কেন ডাকা হয়েছে হয়তো তোমরা বুঝতে পেরেছো। স্যারের কথা শুনে সবাই বলল, জি স্যার, বুঝতে পেরেছি। আমি তো বুঝিনি, কারণ আমি তো এই কলেজে নতুন। আবার বলতে শুরু করলো, স্যার, প্রতিবারের মতো এবারও আমাদের কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে। 20 বছর ধরে আমাদের এই প্রতিযোগিতায় চলে আসছে। কাল থেকে বাছাই পর্ব শুরু। তোমরা যারা যারা অংশগ্রহণ করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। স্যার কথাগুলো বলে চলে গেল। আরেকজন স্যার আবার বলতে লাগলো, আমাদের খেলাটা টিম হিসেবে প্রত্যেক ক্লাস থেকে 2 জন করে, একজন ছেলে আর একজন মেয়ে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার সেকেন্ড ইয়ারের সিমরান আর জয় এর টিম। আমরা আশা করছি এবারও তারা অনেক ভালো করবে। কথাগুলো বলে স্যাররা চলে গেল। আমরাও যে যার মতো ক্লাসে চলে আসলাম। তার মানে সিমরান ভালো খেলে ব্যাডমিন্টন। যেহেতু ফাইনাল নিয়েছিল, কিন্তু তার সাথে যে জয় খেলেছিল তাকে তো দেখলাম না। কলেজে কি আসে না নাকি? পাশের একজনকে বললাম, আচ্ছা একটা কথা বলো তো, তখন যে স্যার জয়ের নাম বলল তাকে তো দেখলাম না এখনো। দেখবে কিভাবে? ও তো আর এখানে পড়ে না। ও একটা ভালো ক্লাবের চান্স পেয়েছে, এখন ওখানেই থাকে। ও, তাহলে এবার আমাদের টিমে খেলবে কে? সেটা আমরা কি করে বলবো? সেটা তো ঠিক করবে সিমরান আপু। ও ঠিক করবে কেন? পুরো ক্লাস মিলে ঠিক করবে তোমরা। সেটা নয়, তুমি নতুন তাই জানো না। এমনি তুমি দেখতে পাবে কি হয়। আচ্ছা বাদ দাও, চলো বাইরে যাই। চলো। ওর সাথে ক্যান্টিনে গেলাম। দেখলাম ক্যান্টিনে সিমরান আর অনেকেই বসে আছে, আমাদের ক্লাসের সবাই। আমরা ওদের কাছে গেলাম না, দূরেই বসলাম দুজন। আচ্ছা, তোমার বাসা কোথায়? বাসা উত্তরায়। এখানে মামার বাসায় থাকি। তোমার? আমার এখানেই। তোমার সাহস আছে কিন্তু। কেন, সাহসের আবার কি দেখলে? এই যে তুমি সিমরান আপুর সাথে লাগছো, ওর সিটে আজ পর্যন্ত অন্য কাউকে বসতে দেখিনি, এই প্রথম তোমাকে দেখলাম। ও, এই ব্যাপার। তোমরা আসলে কিছু বলো নাই, তাই ও মাথায় উঠে গেছে, যা ইচ্ছা তাই করে। কি করব ভাই, আমরা তো আর সিনেমার নায়ক না যে একাই 10-20 জনকে মারবো। তা ঠিক আছে, বাদ দাও। কি খাবে বলো? আমি কিছুই খাবো না। আমি কি বন্ধু হতে পারি? অবশ্যই, আমরা তো বন্ধুই, এক ক্লাসে যখন পড়ি, তাই না? তা তো ঠিকই। আচ্ছা, তুমি ব্যাডমিন্টন খেলতে পারো? পারি, তবে খুব একটা ভালো না। আমি এই খেলাটাই খেলি। আমাদের ওখানে একটা ক্লাব আছে, ওখানেই খেলা শিখেছি। তাহলে তো অনেক ভালো খেলো তুমি। খেলতে চাও এখানে? আরে বেশি ভালো খেলি না, এখানে চান্স পাবো না আমি।
আরে চান্স নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি বিষয়টা দেখছি। এখন চলো তুমি। কোথায়? সিমরান আপুদের কাছে। মনে হয় ওরা এই বিষয় নিয়ে আলোচনা করছে। তোমার নাম বলি, দেখি কি বলে। আরে পাগল নাকি তুমি? ও জীবনে নিবে না আমাকে। আগেই বলিস কেন? চলো তো তুমি। হিমেল এক প্রকার জোর করেই নিয়ে গেল ওদের সামনে আমাকে। সিমরান দেখেও না দেখার ভান করলো। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতে লাগলাম। খেলা বিষয়ে কথা হচ্ছিল। আমাদের কিন্তু এইবারও ফাইনাল নেওয়া লাগবে। সেটা নেবেন কিভাবে? এবার তো জয় নাই, আপনার পার্টনার কে হবে? সেটাই ভাবছি, কাকে নেওয়া যায়। তোরা তো একজনও খেলতে পারিস না, ছেলে হয়েই সামান্য খেলাটা পারিস না। কথাটা শুনে প্রচন্ড রাগ উঠে গেল, তাই আর চুপ করে থাকতে পারলাম না। সবসময় এত ছেলেদের ছোট করে দেখেন কেন? আপনারা যতই কথা বলেন, সবসময় ছেলেদের নিচেই থাকবেন। এই হিমেল, ওকে চুপ করতে বল। ওকে এখানে কে আসতে বলছে? সরি আপু। চুপ কর তো, তুমি তর্ক করছো কেন? কি চুপ করবো? হ্যাঁ, তোমাদের সামনে তোমাদের অপমান করছে, চুপ করে দাঁড়িয়ে আছো না? তোমরা ছেলে নামের কলঙ্ক। তুই এত বড় বড় কথা বলিস। পারিস খেলতে ব্যাডমিন্টন? পারি কি পারি না সেটা মাঠেই দেখা যাবে। সি ইউ টুমোরো। কথাগুলো বলে চলে আসলাম। এটা কি হলো? ফার্স্ট টাইম আমাকে চ্যালেঞ্জ করলো কেউ। কালকে দেখাবো সিমরান কি জিনিস। আপু রাগ করেন না, সাব্বির ভালো খেলতে পারে ব্যাডমিন্টন, ওকেই পার্টনার করেন। আমি কাকে নিব কি নিব না সেটা আমি ডিসাইড করব। তোরা যা এখন। আর শোন, তোর বন্ধু যদি কাল জিততে পারে তাহলে ওকে নেব, বলে দিস। আমি ক্লাসে এসে বসেছিলাম, একটু পর হিমেল আসলো। ওইভাবে চলে আসলে কেন? তো কি করব? তোমাদের মতো দাঁড়িয়ে থেকে ওর অপমান করা দেখবো? আরে ভাই, তুমি এত রেগে যাও কেন? দেখছই তো ও এরকম, অযথা কেন লাগতে যাও ওর সাথে? আমার বাঁকা কথা একদম পছন্দ না। হুট করে একটা কথা বলে দিবে আর ওইটা চুপ করে মেনে নেব, এরকম ছেলে আমি না। যাই হোক, বাদ দাও। কালকেও তোমার সাথে খেলবে, যদি জিততে পারো তাহলে পার্টনার বানাবে। এখন ভেবে দেখো কি করবে। ভেবে কি দেখবো? খেলবো ওর সাথে। ভেবে বলছো তো? পারবে ওর সাথে? ও কিন্তু ক্লাবে খেলে, শুনেছি ভালোই খেলে। ও ক্লাবে খেলে? আমার তো বিশ্বাস হচ্ছে না। এত রাগী মাইয়া খেলা শিখছে কিভাবে? সেটা জানি না, তবে ওই কিন্তু আরেকবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। ও আচ্ছা, দেখা যাক। এখন বাড়িতে যাই, চলো। চলো। আজকে একা একাই বাড়িতে আসলাম। আরতি ক্লাসে ছিল, তাই ডাক দেইনি। দুপুরে খাওয়া দাওয়া করে এখানকারই একটা ক্লাবে গেলাম। অনেক দিন হলো খেলা হয় না, তাই একটু প্র্যাকটিস করতে আসলাম। জানি না সিমরান আবার কেমন খেলে। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। মামিকে আগে বলে গেছিলাম, তাই টেনশন করেনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে আছি, এমন সময় আরতি আসলো। কি করেন ভাইয়া? এই তো শুয়ে আছি। হঠাৎ তুমি এখন কিছু বলবে নাকি? না, কি বলবো। আজকে আমাকে রেখে আসছিলেন কেন? এমনি, আজকে আগে চলে এসেছিলাম। তুমি ক্লাসে ছিলে, তাই ডাক দেই নাই। আপনি বলে ব্যাডমিন্টন খেলায় নাম দিয়েছেন? কই, এখনো তো দেইনি। কালকে আগে একটা পরীক্ষা দেওয়া লাগবে, সেটাই যদি পাশ করতে পারি তাহলে নাম দিব। কিসের পরীক্ষা? কিছুই তো বুঝলাম না, কি বলছেন এসব? আরতি সবকিছু খুলে বললাম। কি হয়েছিল আজকে কলেজে? ভালো। আমার তো শুনে হাসি পাচ্ছে। সিনেমা বানিয়ে ফেলেছেন, পুরো পারবেন কি ওর সাথে? কি যে হয় দেখা যাক কালকে, আগে তো জানি না। আল্লাহর ভরসা জিতে যাবেন, তবে হারলেও সমস্যা নেই আপনার। কেন? হারলে তো চান্স পাবো না। আপনার নাম অলরেডি স্যারের কাছে জমা দেওয়া হয়ে গেছে। কি বলো? কে দিল? সেটা জানি না, তবে কলেজ থেকে আসার সময় নোটিশ বোর্ডে দেখলাম আপনি আর সিমরান আপু। বলো কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি জানি, যা দেখলাম তাই বললাম। বিশ্বাস না হলে কাল গিয়ে আপনি দেখে আসেন। আচ্ছা ঘুমান তাহলে, আমি যাই। ওকে বাই, গুড নাইট। আরতি চলে গেল, কিন্তু ও যা বলল আমার তো বিশ্বাস হচ্ছে না এখনো। ও কি করলো এটা? সিমরান? না না, ও তো কাল পরীক্ষা নিবে। আগে যদি জিতি তারপর, তাহলে আর কে থাকতে পারে আমাদের ক্লাসে? ও ছাড়া তো আর কথা বলার কেউ নেই। সিমরানই সব। যাই হোক, কালকে কলেজে গেলেই দেখতে পারবো সত্যি নাকি মিথ্যা। এখন ঘুমিয়ে পড়ি। সকালে তাড়াতাড়ি কলেজে গেলাম, কারণ বিষয়টা তো জানতেই হবে। কি আমার নাম দিল, তাই সোজা আগে নোটিশ বোর্ডের কাছে এলাম। কিন্তু নোটিশ বোর্ডটা দেখে সত্যি আমার চোখ কপালে উঠে গেছে। আমার আর সিমরানের নাম দেয়া আছে। ধীরে ধীরে ছাত্রছাত্রীরা সব আসতে লাগলো, তবে এখনো সিমরান আসেনি। কেন জানি না, ওকে দেখতে খুব মন চাইছে আজকে।
একটু পর সিমরান আসলো, আমার সামনে দিয়ে বাইক নিয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম, দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি ক্লাসে গিয়ে বসে রইলাম। হিমেল এখন আসেনি, আর রাজু মাসুমরা তো আমার সাথেই কথাই বলে না, আমাকে দেখলেই দূরে চলে যায়। একটু পরে একজন ছেলে আসলো ক্লাসে। এখানে সাব্বির নামের কেউ কি আছেন? আমি সাব্বির। আপনি আসুন আমার সাথে। কেন? গেলেই দেখতে পাবেন। ছেলেটির সাথে গেলাম। ছেলেটি আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে ঢুকে বুঝতে পারলাম এটা ব্যাডমিন্টন খেলার প্র্যাকটিস রুম। এর আগে কখনো আসিনি তো। সামনে তাকিয়ে দেখলাম সিমরান আর একজন ব্যাডমিন্টন প্র্যাকটিস করতেছে। হিমেল আর অন্য বন্ধুরাও আছে। আমাকে দেখে সিমরান খেলা বন্ধ করে দিল, এগিয়ে আসলো আমার কাছে। কি ব্যাপার, প্রস্তুত তো খেলার জন্য? প্রস্তুত আমি। প্রস্তুত? তাহলে এভাবে কেউ ব্যাডমিন্টন খেলে? নিজের দিকে তাকিয়েছিস একবার? সেটা আপনার ভাবা লাগবে না, খেলা যাক তাহলে। খেলা শুরু হয়ে গেল, কিন্তু খেলতে উঠে যা বুঝলাম, সত্যি সিমরান অনেক ভালো খেলে। ওকে দেখে তা বোঝা যায় না, তাই প্রথম গেমটা বুঝতে বুঝতে খেলাম। দেখলি তো, বলেছিলাম না পাঙ্গা নিস না। এখনো কিন্তু জিতেন নাই, খেলা এখনো 2টা গেম বাকি আছে। পুরো খেলাটাকে শেষ হতে দিন। আচ্ছা, দেখা যাবে। হেরে যাবে তবু মাথা নত করবি না তোরা। শুরু করি আবার, চলুন। পরের গেমটা আমি দিলাম, তবে অনেক কষ্টে। অনেক ভালো খেলে সিমরান, আমার বিশ্বাসই হচ্ছে না মেয়ে হয়ে এত ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। আর কিন্তু একটা বাকি, এইটা যে জিতবে তাই উইনার। আগে জিতে দেখা, ভাবিস না এটা জিতেছিস বলে সামনেরটাও জিতবি। এবার তোকে দাঁড়াতেই দেব না। আচ্ছা, দেখা যাক কে দাঁড়াতে পারে আর কে পারে না। তবে একটা কথা কিন্তু বলতেই হয়, আপনি অনেক ভালো খেললেন। সেটা সবাই জানে। খেলা শুরু করা যাক আবার। খেলা আবার শুরু করলাম, তবে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি হেরে গেছি, সিমরান জিতে গেছে। বলেছিলাম না পারবি না, কেন যে খেলতে আসিস। সত্যি খুব ভালো খেলেন, হেরে গেলাম। তুইও ভালো খেলিস, আমার সাথে প্রতিযোগিতা করেছিস, এটাই অনেক। তোকে পার্টনার বানালাম, যা। ওকে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? হেরে গেলাম, তবুও খেলার সুযোগ করে দিলেন তাই। তবে একটা কথা কি জানিস, ইচ্ছে করে হেরে যাওয়া কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়কে অপমান করা বোঝায়। কে ইচ্ছে করে হেরে গেছে সেটা তুই ভালো করে জানিস। যাই হোক, কাল খেলায় দেখা হবে তাহলে। ওকে বাই। হিমেলের সাথে ক্লাসে আসলাম, অনেকে অনেক কথাই বলছে। হেরে গেলাম। ভাই, তুমি ইচ্ছে করে হেরে গেছো তাই না? ইচ্ছে করে কেন, সত্যি তো হেরে গেলাম। সিমরান অনেক ভালো খেলে। আমি জানি ও ভালো খেলে, কিন্তু তোমার খেলাটা আমি লক্ষ্য করেছি তুমি ইচ্ছে করে মিস করছো। আরে বাদ দাও, হেরে গেছি, ওই গল্প করে কি লাভ আছে? তা অবশ্য ঠিক, তবে তুমি খুশি হয়েছো তাই না, হেরেও খেলার সুযোগ পেলে? মোটামুটি। কি বলো মোটামুটি কেন? আমি তোমায় কিছু বুঝি না। ভাই, কি করতে চাচ্ছ আসলে তুমি? কিছুই না, আমি শুধু সিমরানকে বদলাতে চাই। কেন? ওকে বদলাই তোমার কি লাভ? লাভ কি তা জানি না, তবে বদলাতে পারলে আমি খুশি হব। কিছুই বুঝি না তোমার কথা, আজব একটা লোক তুমি। কি কও? আজব কেন হব? তোমাদের মতোই তো আমি। তবে আমার কি মনে হয় জানো, তুমি সিমরানকে ভালোবাসো তাই না? বাদ দাও, চলো বাসায় যাই, ক্লাস তো হবে না মনে হয়। বাদ দেবো কেন? বলো ভালোবাসো না তুমি? জানি না, তবে ওর রাগগুলো আমার খুব ভালো লাগে। ওর সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে, মিস করি ওকে। ভাই, এগুলো তো ভালোবাসার লক্ষণ, মিস করো। মনে পড়ে অনেক। প্রেমেই তো পড়ে গেছো ভাই, তবে যা করবা ভেবে চিন্তে করি। তুমি তো জানোই ও কেমন, পরে আবার ছ্যাঁকা খেয়ে দেবদাস হইও না। আরে না মিয়া, ছ্যাঁকা খাবো কেন? আমি কি খারাপ নাকি দেখতে? হয়ে যাবে দেখো। তাই যেন হয়, চলো বাসায় যাই। চলো। হিমেলের সাথে বাসার দিকে রওনা দিলাম, ওর বাড়ির কাছেই, তাই একা একাই হেঁটে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে হঠাৎ একটা বাইক সামনে এসে দাঁড়ালো। চালকের মাথায় হেলমেট পরা ছিল, তা দেখা যাচ্ছে না। আরে আজব তো, আপনি এভাবে কেউ বাইক সামনে এসে দাঁড়ায়? আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হঠাৎ করে ব্রেক করেছে, ভয় পেয়ে গেছি। আমার কথা শুনে হেলমেটটা খুললো। আমি তো দেখে অবাক, এটা তো সিমরান, বোঝাই যাচ্ছে না। কি রে, কি বললি? না কিছু না, এভাবে কেউ গাড়ি দাঁড় করায় নাকি? ভয় পেয়ে গেছিলাম। ভয়ও আছে তোর? তো থাকবে না, আপনার মতো নাকি? আমার মতো মানে? আমার কি ভয় নেই? ভয় থাকলে কেউ এভাবে গাড়ি চালায় নাকি? বাদ দে, কোথায় যাচ্ছিস? বাসায়। ও আচ্ছা, আয়, ও নামিয়ে দেই তোকে। কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? এমনি,
বিশ্বাস হচ্ছে না আমার? কি বিশ্বাস হচ্ছে না? যে আমাকে দেখতেই পারে না সে আমাকে লিফট দিবে, এটা কি বিশ্বাস হয়? এই কথা, আগে কি হয়েছে সেটা বাদ। এখন তো আমরা দুজন পার্টনার, তাই না? যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমারই প্রবলেম হবে। আপনার প্রবলেম মানে? আপনার কিসের প্রবলেম? আমারই তো। তোর কিছু হলে তুই তো খেলতে পারবি না, আর আমরাও কাপটা পাবো না। তা অবশ্য ঠিক। এত গভীর চিন্তা। ওর তাড়াতাড়ি। যেতে পারি, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমি তোর হেল্প করতে চাচ্ছি আর আমাকে শর্ত দিচ্ছিস? হেল্প করবো না, যা। আরে শোনেন তো, আগে রেগে যাচ্ছেন কেন? আচ্ছা বল। বাইক কিন্তু আমি চালাবো, আপনাকে পেছনে বসতে হবে। তুই বাইক চালাতে পারিস? কেন পারবো না? শুধু কি আপনি পারবেন নাকি? আমি ওইটা বলিনি, শুধু শুধু বেশি কথা বলিস। আচ্ছা, আমারও একটা শর্ত আছে তাহলে। কি? এখন তাহলে বাড়িতে যাবি না, একটা জায়গায় যাব দুজন। কোথায়? চল, গেলেই দেখতে পাবি। নে এখন গাড়ি চালা। ওকে, দিতে পারি, তবে তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। কেন রে, তুই কি মেয়ে নাকি যে দেরিতে আসলে টেনশন করবে? এরকম করলে কিন্তু যাব না। আচ্ছা সরি, চল এখন। বাইক চালাতে লাগলাম, পেছনে সিমরান বসে আছে। আজ দ্বিতীয়বার কোনো মেয়েকে নিয়ে বাইকে চললাম। এর আগে একবার উঠেছিলাম, তবে সেটা ভুলবার নয়। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো, আপনি বলেন। আচ্ছা, সকালে ইচ্ছে করে হেরে গেলি কেন? আমাকে তো অপমান করেছিস। কে বলছে ইচ্ছে করে হেরে গেছি? আপনি সত্যি ভালো খেলেন। জানি আমি, আর আমি এটাও জানি তুই এর আগের বার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিলি। কি পাগল নাকি? কে বলছে? শোন, মিথ্যে কথা বলবি না। তুই কাল যেখানে প্র্যাকটিস করেছিলি ওই ক্লাবে আমি খেলি। কাল যখন প্র্যাকটিস করছিলি আমি তখন ওখানেই ছিলাম। প্র্যাকটিস দেখে মনে হয়েছিল অনেক ভালো খেলিস, তাই আমি হামিদ মামাকে জিজ্ঞেস করেছিলাম। তারপর শুনলাম হামিদ মামা নাকি তোকে আগে থেকেই চিনে, আর তুই নাকি এর আগের বার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিলি। তাহলে সব শুনেছেন? হামিদ স্যার আমার টিউটর ছিল, ওনার কাছে প্রথম ব্যাডমিন্টন শিখেছিলাম। খুব ভালো স্যার। ইচ্ছে করে হেরে গেলি কেন তাহলে? ইচ্ছে করে হারিনি, খুব ভালো খেলেন। হইছে, ডানে যা। কিছুক্ষণ পর একটা ক্লাবের কাছে এসে দাঁড়ালাম। তবে এটা কোনো খেলার ক্লাব না, প্রেস ক্লাব। এখানে কেন আসলেন? একটু ওয়েট কর, তাহলে বুঝবি। আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সিমরান ভেতরে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আসার কোনো নাম নেই। বাহিরে বিরক্ত লাগছে, এখন কেন যে আসলাম। একটু পর সিমরান ওর ভাইয়ের সাথে বাহিরে আসলো। ওর ভাইকে তো আগে থেকে চিনি, কিন্তু এখানে ডাকলো কেন? তাহলে কি সিমরানকে সবকিছু বলে দিয়েছে নাকি? ভাইয়া, তোমার কথা মতো এনে দিয়েছি, এখন আমার পাওনাটা দাও। দেবনি বাড়িতে গিয়ে, এখন তুই যা। না, এখনই লাগবে। এইটা কিন্তু কথা ছিল না। আচ্ছা এই নে, এখন যা তুই। ফাহাদ ভাইয়া সিমরানকে কিছু টাকা ধরিয়ে দিল। সিমরান খুশি মনে ওখান থেকে বাইক নিয়ে চলে গেল। আমার দিকে একবার তাকালো না পর্যন্ত। আমি দাঁড়িয়ে থেকে ওদের কাণ্ডগুলো দেখছিলাম। সরি ভাই, হঠাৎ করে তোমাকে ডেকে এনে কষ্ট দিলাম। সেটা ঠিক আছে ভাই, কিন্তু বুঝলাম না কিছুই। কি বুঝলেন না? হঠাৎ করে সিমরান এখানে আনলো আমাকে, আবার টাকা দিলেন। কিসের জন্য, কি হচ্ছে ভাই? আরে এইটা এমনিই দিলাম তোমাকে। এখানে আনার জন্য 1000 টাকা চেয়েছিল, যদি দিই তবে আনবে। আর তোমার ফোন নাম্বারও ছিল না আমার কাছে। ও, তো কলেজে যেতে পারতেন। ভাই সামনে নির্বাচন, বুঝতেই পারছো কত চাপে আছি, রাতে ঘুমানোর টাইম পাই না। আর আমি যাব কলেজে। আচ্ছা বলেন, কিসের জন্য ডাকছেন? তোমার ফোন অফ কেন? রাতে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, সকালে চার্জ দেওয়ার কথা মনে ছিল না, তাই অফ। কিন্তু কি হয়েছে? তেমন কিছুই না, তোমার বাবা আসবে এখানে, তাই আসতে বলেছিলাম তোমাকে। ও, কখন আসবে? এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। 1 ঘন্টা ওখানে ওয়েট করলাম। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থামলো। বুঝতে দেরি হলো না এটা বাবার বাড়ি। বাবার সাথে কিছু কথা বলে মামার বাড়িতে চলে গেলাম। কোথায় ছিলে এতক্ষণ? একটু বাবার সাথে দেখা করতে গেছিলাম। কোথায় তোমার বাবা? কোথায় আসছে? প্রেস ক্লাবে আসছিল, তাই গেছিলাম। ও আচ্ছা, গোসল করে খেতে এসো, আমি খাবার রেডি করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই বিকেলে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যার দিকে আরতির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ছাদে গেলাম, দেখলাম আরতিও আছে। ঘুম ভাঙলো তাহলে? এখানে কি করো? এমনি বসে আছি, অনেকদিন হলো ফুলগুলোর যত্ন নেওয়া হয় না, কেমন জানি হয়ে যাচ্ছে।
যত্ন নাও না কেন? সারাদিন তো বাড়িতেই থাকো। কই বাড়িতে থাকি, পড়াশোনা করতে দিন শেষ হয়ে যাচ্ছে, এসব করার টাইমই নাই। তবুও একটু ইচ্ছে করলে সময় বের করতে পারো। যত্ন নাও। ফুলগুলোর কত সুন্দর লাগছে। আপনিও তো নিতে পারেন, দুজনে মিলে করলে কাজটা সহজ হবে না? আচ্ছা করবো, যাও। এখন থেকে আমি দেখাশোনা করব, তুমি পড়াশোনা করো ভালোভাবে। সত্যি? কথাটা শোনার পর জড়িয়ে ধরলো আরতি আমাকে। এরকম কিছু করবে আমি তা কল্পনাও করিনি। আমি ঠাই দাঁড়িয়ে আছি, হঠাৎ কারো কাশির শব্দে আরতি আমাকে ছেড়ে দিল। পেছনে তাকিয়ে দেখি মামি কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, কেমন জানি অন্য দৃষ্টিতে। কিছুক্ষণ পর মামি নিচে চলে গেল। এ পাগল নাকি? তুমি জড়িয়ে ধরছো কেন? ওই যে আপনি বললেন এখন থেকে সবকিছু আপনি দেখবেন, তাই খুশি হয়ে জড়িয়ে ধরেছি। কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? মামি আমাদের দেখে ফেলেছে, এখন মামি কি ভাববে? এরকম কেউ করে নাকি? সরি, বুঝতে পারিনি এরকম বিহেভ করবেন। সরি? কি আমি তোমাকে বোনের মতো দেখি? ফালতু। খুব রাগ হয়েছে। এরকম কেউ করে নাকি সামান্য বিষয় নিয়ে? আসলে বেশি আশকারা দিলে নাকি এমনই হয়। আর ওখানে থাকলাম না, নিজের রুমে চলে আসলাম। খুব টেনশন হচ্ছে, এখন মামি কি ভাববে? হঠাৎ কি হয়ে গেল? হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। মেজাজটা পুরো হট হয়ে আছে, তবুও ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কিছু বলছে না। কি হলো, কে বলছেন? তবু চুপ করে আছে। এবার আরো মেজাজটা কন্ট্রোল করতে পারলাম না। কে রে তুই, বোবা নাকি? কথা বলছি, উত্তর নাই কোনো। এমনি ফোন দিস, আবাল মার্কা লোক, ফোন রাখ। আমি ফোনটা কেটে দিলাম। শালা ফোন দিয়ে কথা বলে না, মজা লয়। 9টার দিকে খাবার টেবিলে গেলাম, দেখলাম মামা আর মামি বসে আছে, তবে আরতি নাই। চুপ করে বসে খাবার খেলাম। খাওয়ার সময় কোনো কথাই বলল না কেউ। খুব খারাপ লাগছিল, গলা দিয়ে খাবার যাচ্ছিল না। অনেক কষ্টে খেলাম। রুমে এসে শুয়ে পড়লাম। ভালোই লাগছিল না। যেভাবে হোক মামা আর মামিকে বোঝাতে হবে, তাই মামার রুমে গেলাম। মামা আমাকে দেখে, কিরে দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ভেতরে গেলাম। মামা সরি, সত্যি আমার কোনো দোষ নেই, হঠাৎ করে হয়ে গেছে। কি হঠাৎ করে হয়ে গেছে? আমি যেটা দেখলাম ওটাই নাকি আরো অনেক কিছু? মামি প্লিজ ভুল বোঝেন না, আমি আরতিকে কখনো ওই নজরে দেখিনি। ওকে সবসময় বোনের মতো দেখতাম, কিন্তু আজকে হঠাৎ করে আরতি যে ওই কাজটা করবে আমি নিজেও ভাবিনি এটা। বুঝছি। আমি কালকে আরতিকে ওর বাড়ি পাঠিয়ে দেব। মামা মামিকে একটু বোঝাও তুমি, আমাকে বিশ্বাস করো না? আমি সত্যি বলছি, আরতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই যা, আমি তোর মামিকে বোঝাবো নি। আমি জানি তুই এরকম কাজ করিসনি, তোর উপর আমার বিশ্বাস আছে। মামি সত্যি আমি কাজটা করিনি, আরতি হঠাৎ করে এরকম করছে। আপনার বিশ্বাস না হলে আরতির কাছে শুনেন। কথাগুলো বলে রুমে চলে আসলাম। আমি যেখানে যাই সেখানে একটা না একটা অঘটন ঘটবেই, বুঝি না কেন আমার সাথে এরকম হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম মামি রান্না করছে। খুব খিদে পেয়েছে, রাতে ভালোভাবে খেতেই পারিনি। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কিছুক্ষণ পর মামি খাবার দিল, খাবারটা খেয়ে নিলাম। মামি এখনো ভালোভাবে কথা বলছে না, আমি ওপর দিয়ে বললেও এড়িয়ে যাচ্ছে কথাগুলো। কিছুক্ষণ পর